বন্ধুরা নমস্কার। যতন কলম খান। ধর্মনগরে কি বিজেপি হারবে? বিজেপিকে কি ধর্মনগরে বিজেপির লোকরাই হারিয়ে দেবে? বিজেপির মধ্যে যে নব্য এবং আদির দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ 2018-র আগের বিজেপি এবং 2018-র পরের বিজেপি, সেই দুই বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব এবং লড়াই, আভ্যন্তরীণ যে গোষ্ঠীবাজি, তার কারণে একটি গোষ্ঠী কি ইচ্ছাকৃতভাবে দলের ক্যান্ডিডেটকে হারিয়ে দেবে? ধর্মনগর থেকে যে ধরনের খবর আসছে তাতে পরিষ্কার জানা যাচ্ছে যে ধর্মনগরে বিজেপির ক্যান্ডিডেট, যাকে মানে পুরনো লোক হিসেবে যিনি পরিচিত, তাকে হারিয়ে দেওয়ার জন্য নাকি আরেকটি গোষ্ঠী বদ্ধপরিকর। তারা একেবারে দৃঢ়ভাবে নাকি সিদ্ধান্ত নিয়েছে যে এইবার সুযোগ পাইছি, এইবার এই সুযোগে একটা বড় শিক্ষা দিতে হবে, এইটা নাকি সিদ্ধান্ত নিয়ে তারা তাদের মতন করে ভেতরে ভেতরে তলে তলে দলের কাজ করছে, দেখিয়েও তারা তলে তলে নাকি দলের বিরুদ্ধেই কাজ করছে। কারণ আগরতলাতে ক্ষমতার পরিবর্তন চায় এইরকম অনেকে রয়েছে। তারা মনে করছে যে যদি ধর্মনগরে বিজেপি হেরে যায়, বিজেপির শাসন ক্ষমতা রয়েছে রাজ্যে, বিজেপির শাসন ক্ষমতা রয়েছে কেন্দ্রে, সব কিছু বিজেপির হাতে রয়েছে, অধীনে রয়েছে, নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে বলে সবাই মনে করে এইরকম একটা অবস্থাতে যদি ত্রিপুরা রাজ্যে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, যে কেন্দ্রে 2018-তেও বিজেপি জিতেছিল, 2023-এও বিজেপি জিতেছিল, সেই কেন্দ্রে যদি বিজেপি একটি উপনির্বাচনে হেরে যায়, তাহলে দিল্লির যারা আপনার ক্ষমতা সম্পন্ন নেতারা রয়েছেন তাদেরকে এটা বোঝানো সহজ হবে যে রাজ্যে যে ব্যবস্থা আছে পার্টির ভেতরে এবং সরকারের মধ্যে, সেই ব্যবস্থাটা আর জনগণের পছন্দের হচ্ছে না। জনগণ এই ব্যবস্থার পরিবর্তন চাইছে, জনগণ এখন নতুন মুখ চাইছে, জনগণ পরিবর্তন চাইছে দলের ভেতরে, সরকারের ভেতরে। এইটা তারা বোঝাতে তখন দিল্লিকে অনেকটা সক্ষম হতে পারেন, এইটা তারা মনে করছে। এই কারণে আগরতলা থেকেও একটা তার নাকি ধর্মনগরে একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে, এবং যারা চেয়েছিল যে তাদের পছন্দের ক্যান্ডিডেটকেই যাতে টিকিট দেওয়া হয়, কিন্তু টিকিট তাদের পছন্দের ক্যান্ডিডেটকে না দিয়ে পুরনো একজন ব্যক্তিকে দেওয়ার কারণে যারা অসন্তুষ্ট হয়ে আছে, এবং যারা মনে করছে যে এইরকম ভাবে হয়তো আগামী দিনেও মানে 2028-এর বিধানসভা নির্বাচনেও হয়তো বা এরকম আদি বিজেপির লোকদেরকে হয়তো বেশি করে টিকিট দেওয়া হতে পারে, এবং নতুন বিজেপি যারা হয়েছেন তাদেরকে ধীরে 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 বাদ করে দেওয়া হতে পারে। তাহলে তাদের জন্য তারা মনে করছেন যে এটা একটা সুযোগ, যে এবার এই উপনির্বাচনে একটা কঠিন আপনার ফলাফল যদি হয়, তাহলে এটা দেখানো যাবে যে দেখো আদি বিজেপির যারা রয়েছেন তাদেরকে ইলেকশনের টিকিট দিলে দল ক্ষমতায় থাকা অবস্থাতেও তারা জিততে পারে না, অর্থাৎ তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দক্ষতা নাই, কিচ্ছু নাই। তাদেরকে টিকিট না দিয়ে অন্য দল থেকে আসা সবাইকে যদি টিকিট দেওয়া হয়, যারা প্রমাণিত হয়েছে, যাদেরকে টিকিট দেওয়ার কারণে তারা 18-তেও ভালো সংখ্যায় তারা জিতেছে, 23-এও তারাই জিতেছে বেশি সংখ্যায়, তো তাদেরকে যদি আগামী দিনেও যদি টিকিট দেওয়া হয় বা তাদের উপরে ভরসা রাখা হয়, তাহলে হয়তো বিজেপির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই কথাটা বোঝানো সহজ হবে, এই কথাই ভেসে আসছে। কারণ ধর্মনগরে একজন সাংবাদিকের কাছ থেকে জানা গেছে যে এই সাংবাদিক একজন মানে নতুন বিজেপি নেতার সঙ্গে কথা বলছিলেন, তখন নতুন বিজেপি নেতা নাকি কথা প্রসঙ্গে এই কথা বলে দিয়েছেন যে আদির পুরনো লোক জিতলে আমাদের কি লাভ, পুরনো লোক জিতলে বা আগামী দিনে তো পুরনো লোকদেরকে গুরুত্ব দেওয়া হবে, তো সুতরাং আমরা যারা দলের মধ্যে এসে এই দলটাকে ক্ষমতায় আনলাম, আমরা যারা এই দলটাকে শক্তিশালী করলাম, বড় করলাম, এখন আমাদের কারণেই দল ক্ষমতায় আছে, তারা আস্তে আস্তে অর্থহীন হয়ে যাব, আমরা গুরুত্বহীন হয়ে যাব, আমাদেরকে কেউ গুরুত্ব দেবে না। তো তাহলে আমরা কেন এই আপনার উপনির্বাচনে পার্টির ক্যান্ডিডেটকে জেতানোর জন্য পরিশ্রম করব? এই কথা সাংবাদিককে বলেছে অফ দ্য রেকর্ড। তার কারণে সাংবাদিক ওই নেতার নাম বলেনি এবং জানিয়েছে কথা প্রসঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে যে এই অবস্থাতে রয়েছে। এই কারণে একটা আশঙ্কা বিজেপির সবাই করছে
যে একটা অংশ হয়তো ভোট দিতে গেলেও তারা ভোট দিয়ে দেবে কংগ্রেস ক্যান্ডিডেটকে, কারণ তারা সিপিএম এর ক্যান্ডিডেটকে ভোট দেবে না, তারা ভোট দেবে কংগ্রেস ক্যান্ডিডেটকে। একটা অংশ হয়তো নোটায় ভোট দিয়ে দেবে, আর একটা অংশ হয়তো ভোট দিতে যাবেই না। এইরকম বিভিন্ন রকম কথাবার্তা উঠে আসছে ধর্মনগর থেকে। এই অবস্থাতে যদি ধরেন ধর্মনগর উপনির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট হেরে যায় আভ্যন্তরীণ কোন্দলের কারণে, তারপর দলের ভেতরের যে গোষ্ঠীগত লড়াই, সেই লড়াইয়ের কারণে যদি হেরে যায়, তাহলে তার প্রভাব কতটুকু পড়বে একবার কল্পনা করতে পারছেন? কারণ দিল্লির নেতারা এখনো যদি তারা দেখেন যে এর আগে, কারণ এই ত্রিপুরার উপনির্বাচনের ফলাফলও সেই একসাথেই হবে, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম, এই সবগুলো বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন প্রকাশিত হবে সেদিন উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তো সেদিন যদি দেখা যায় যে ত্রিপুরাতে এই ফলাফলে বিজেপি হেরে গেছে, আর তার আগে এডিসির নির্বাচনের ফলাফলে যদি আগে দেখা যায় যে এডিসিতেও বিজেপি জিততে পারেনি, তাহলে দিল্লিতে একটা ধারণা তৈরি হবে যে তাহলে ত্রিপুরা রাজ্যে যে সেট আছে এই সেট চেঞ্জ করা দরকার। এই সেট না এডিসিতে জেতাতে পারছে, না আপনার উপনির্বাচনে বিধানসভা নির্বাচনে জেতাতে পারছে। সুতরাং এই সেট আগামী দিনে নির্বাচনে গেলে পরে সমস্যা বাড়তে পারে। তো এই কারণে একটা বৃহৎ পরিকল্পনা বিভিন্ন দিক থেকে চলছে বলে জানা গেছে। আর ওই পরিকল্পনাটা কোন ব্যক্তির ব্যক্তিগত ক্ষতি করবে সেটা সেকেন্ডারি বিষয়, কোন গোষ্ঠীর গোষ্ঠীগত ক্ষতি করবে সেটা সেকেন্ডারি বিষয়, কিন্তু প্রাইমারি বিষয় হলো যে দল হিসেবে বিজেপিকে সমস্যায় ফেলে দেবে। আর 2028-এর বিধানসভা নির্বাচনের আগে যদি দেখা যায় যে একটি উপনির্বাচনে বিজেপি জিততে পারছে না, এডিসি নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করার পরেও বিজেপি জিততে পারছে না, তাহলে একটাবার ভেবে দেখুন যে সাধারণ মানুষের মনের মধ্যে তার কি প্রবল প্রভাব পড়বে। এবং বিজেপির যে কার্যকর্তারা, যাদেরকে আহ্লাদে আটখানা হয়ে কেউ কেউ দেবতুল্য বলে, কার্যক্ষেত্রে তাদেরকে কি দৃষ্টিতে দেখে সেটা তারা নিজেরাও জানে ভালো করে। তো সেই কার্যকর্তাদের মনোবল হঠাৎ কিভাবে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যাবে, তাদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হবে। তারা হয়তো ধারণা করতে শুরু করবে যে এইভাবে আগামী নির্বাচনে জয় সম্ভব না, কারণ এমনিতেই বহু কর্মী কিন্তু ঘরে বসে গেছে, বহু কর্মী কিন্তু আপনার অন্য দলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছে, কিছু কিছু কর্মী অন্য দলে চলেও গেছে। কংগ্রেসের মধ্যে ইতিমধ্যেই বিজেপি থেকে বেশ কিছু কর্মী জয়েন করেছে, তারা অ্যাক্টিভলি কাজ করছে, অতীতে তারা বিজেপিতে অ্যাক্টিভলি কাজ করতো। তো এইগুলো কিন্তু ব্যাপকভাবে দেখা দেবে। তো তার কারণে বিজেপির জন্য উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপনির্বাচন যদি জিততে না পারে তাহলে বর্তমান সেটআপের জন্য এটা বিরাট বড় মাথা ব্যথার কারণ হবে। এডিসি নির্বাচনে যদি বাজে রেজাল্ট হয় তাহলে এটাও বিরাট বড় মাথা ব্যথার কারণ হবে। তো তার কারণে বিজেপির যে গোষ্ঠীগুলো বর্তমান সেটআপের প্রতি অসন্তুষ্ট, সেই সেটআপ আপনার এডিসিতেও বিজেপি যাতে জিততে না পারে, বিজেপির রেজাল্ট যাতে ভালো না হয় সেটা চাইছে। আবার ধর্মনগরের বিধানসভা নির্বাচনে উপনির্বাচনেও যাতে বিজেপির রেজাল্ট বাজে হয় সেটাও তারা নাকি চাইছে। এই খবরগুলো এখন ভীষণ মুখরোচক হয়ে গেছে, যার কারণে এই আলোচনা শুধুমাত্র যে ধর্মনগরের মানুষের মধ্যে হচ্ছে তা না, কিন্তু এই আলোচনা আগরতলাতে হচ্ছে, এই আলোচনা ধর্মনগর, আপনার সাবরুম বিলোনিয়া, কৈলাসহর, কুমারঘাট, সব জায়গাতেই হচ্ছে। সব জায়গাতেই মানুষ এই প্রশ্নটা একজন আরেকজনকে করছে যে কি মনে হয় এডিসিতে কি বিজেপি ভালো রেজাল্ট করতে পারবে, কি মনে হয় ধর্মনগরে কি জিততে পারবে। কারণ ধর্মনগরে কংগ্রেস এবার বেশ শক্তিশালী অবস্থানে লড়াই করছে। কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছিল, আমি আপনাদেরকে বলেছিলাম যে 2018-র তুলনায় 2023-এ কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল। সেই রেজাল্টতে করার পরে তার থেকে যদি সামান্য এগিয়ে যেতে পারে কংগ্রেস, তাহলেই কংগ্রেসের নিশ্চিত জয়। আর যদি ত্রিপুরাতে একটি উপনির্বাচনে কংগ্রেস ক্যান্ডিডেট বিজয়ী হতে পারে, তাহলে কিন্তু দিল্লির যে কংগ্রেসের সর্বভারতীয় নেতারা রয়েছে তাদেরকে কিন্তু তারা প্রদেশ নেতারা দেখাতে পারবেন যে দেখো আমরা অত্যন্ত কঠিন লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। তার মানে হলো যে দিল্লি আরো বেশি করে ত্রিপুরাতে অ্যাটেনশন দাও।
তার মানে হলো ত্রিপুরাতে কংগ্রেসের ক্ষমতায় আসা সম্ভব, এটা দিল্লির নেতাদেরকে বোঝাতে সক্ষম হওয়া। তো সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আগামী দিনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে দুটো নির্বাচন, একটা এডিসির নির্বাচনের ফলাফল আর একটা ধর্মনগরের উপনির্বাচনের ফলাফল। আপনার কি একমত? আপনাদের কি ভিন্ন কোনো মতামত রয়েছে? থাকলে জানাবেন। যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, যত নানা খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।